হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই। আমার স্বামী রোজ শহর থেকে বাড়ি আসার সময় আমার জন্য পান নিয়ে আসতো, আর আমি সেটা খুব ভালোবেসে খেয়ে নিতাম। কিন্তু কেন জানি না, তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম। সকালে যখন জ্ঞান ফিরত তখন আমার সব পোশাক ভিজে থাকত। একদিন আমি ওর নিয়ে আসা পানটা ফেলে দিই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি। তারপরে আমার স্বামী আমার সাথে যা করে সেটা শুনলে আপনার শরীরের লোম শক্ত হয়ে যাবে। কারণ বিয়ের প্রথম রাতেই আমি হলুদ রঙের পোশাক পরে স্বামীর ঘরে যাই, যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে। আমি একটা গ্রামের মেয়ে। এই পোশাকটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে, যার শহরে বিয়ে হয়েছে। সে আমার স্বামীকে হাতে রাখার অনেক রকম কৌশল বলেছে। আমার স্বামী সবুজ ঘরে ঢুকে আমার পোশাকটা দেখে থমকে দাঁড়ায়। ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে। সবুজের সামনে পোশাকটা পরে থাকতে আমার অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু এখন আমার স্বামী আর আমাকে ওর মন জয় করতেই হবে। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর আজকের রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। যখন ঘনিষ্ঠ হবার সময় এগিয়ে আসছিল, আমার মনটা ধরফর করতে থাকল। সবুজ আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ওর এই একটা কথা আমার জীবনটা আরও রঙিন করে, আমার জীবনটা আরও রঙিন করে দেয়। সবুজ তার পকেটের ভেতর হাত দেয়। আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতে কোনো উপহার দেবে, কিন্তু ও যখন পকেট থেকে কাগজের মতো কি বের করল, আমি অবাক হলাম। আমি দেখলাম ওর হাতে একটা পানের কৌটো। সবুজ সেই কৌটোটা খোলে আর বলে, আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো। সবুজের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে। ও বলে যে ও শুধু আমার জন্য শহর থেকে এই পান বানিয়ে এনেছে। ও ভালোবেসে ওই পানটা আমাকে খাওয়ায়, আর আমিও খুশি হয়ে পানটা খেয়ে নিই। পানটা খুব মিষ্টি ছিল। সবুজ আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে, আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 10:30 বেজেছিল। আমার পোশাকটা সব ভিজে গেছিল। আমি ভাবতে থাকলাম যে রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম। তারপর আমার সবুজের কথা মনে পড়ল। কে জানে ও কি মনে করল কিনা। আমার পোশাকটা ভিজল কি করে? সবুজ ঘরে ছিল না। আমি তাড়াতাড়ি করে পোশাকটা পরিবর্তন করে গোসল করে তৈরি হয়ে নিলাম। আমি যখন চুল আঁচড়াচ্ছিলাম তখন সবুজ ঘরে ঢোকে, কিন্তু তার মনটা অনেক খারাপ ছিল। সে কোনো কথা বলল না। আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টা করি ও অনেক রেগে যায়। এটা আমার কেমন একটা মনে হয়। আমি ঠিক করলাম আমি যেভাবেই হোক ওর পোশাকগুলো নিয়ে আসব। ও ঘর থেকে চলে যাবার পরে আমার মাসি, যে এখন আমার শাশুড়ি, তিনি আমার ঘরে আসেন। আমার চোখে জল দেখে উনি জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? আমি বললাম যে আমি সবুজকে রাগিয়ে দিয়েছি মা। মা বলে, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সে যেন সবুজকে কিছু না বলে, না হলে ও আরো রেগে যাবে। আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে, ছোট ছোট ব্যাপারে অভিমান করো না। কয়েকটা দিন সবুজের সাথে থাকলে তুমি ওর স্বভাবটা খুব ভালো করে বুঝতে পারবে। আমি মাসির কথা শুনে মনে একটু সাহস পাই। মা বাবার আদরের মেয়ে হবায় আমি মাসিরও অনেক আদরের। আমার ছোটবেলা ছিল, আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল আমার বিয়ে যেন মাসির ছেলে সবুজের সাথেই হয়। আমার যখন 14.5 বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টি মুখ করায়। আমি খুব খুশি ছিলাম, কারণ মাসি আমাকে খুব ভালোবাসত। তাই মা বাবাও এই বিয়েতে আপত্তি করেনি। সবুজ শহরে একটা ভালো চাকরি করে। সে সকালবেলা কাজে বেরিয়ে যেত আর রাতে বাড়িতে ফেরে। ছেলে রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে। আমার আর সবুজের অনেক বছর দেখা হয়নি, কারণ ও বেশিরভাগ সময় শহরে থাকত। যখন বাড়ি আসত তখন থাকত।
যখন বাড়ি আসতো আমাদের গ্রামে আসার ও সময় পেত না। আমাদের বিয়ে ঠিক হবার পরেও আমার সাথে দেখা করতে আমার গ্রামে আসেনি। এটা নিয়ে মামার মনে অনেক প্রশ্ন জাগে। একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে, তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সবুজ কেন আমাদের গ্রামে আসে না। মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা মার দেই আর বলে, তোর লজ্জা করে না নিজের হবু স্বামীকে নিয়ে এসব প্রশ্ন করতে? মাসি মুচকি হেসে বলে, কেন আসবে না? ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে। ওর শরীরে এখন শহরের হাওয়া বয়েছে। আজকাল অনেক কম কথা বলে। ও আর আগের মতো নেই, খুব গম্ভীর হয়ে গেছে। মাসির কথা শুনে মা বলে, যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকম গম্ভীর হয়ে যায়। আমার মেয়ের এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি, যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে। মা রেগে আমার দিকে তাকায় আর আমি ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি। মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক বকা দেই, মা কত অনেক কথা শোনায়। মা কত কি না বলল, কিন্তু আমার কোনো কথাই কানে এলো না, কারণ আমি তখন নিজের খেয়ালে মগ্ন ছিলাম। আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক। শহরে গিয়ে থাকা আমার অনেক দিনের ইচ্ছে। মাসি বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য 10 মাসের মতো সময় চেয়ে নেয়, আর এই 10 মাস আমি শুধু স্বপ্ন দেখতে থাকি। তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সবুজের সাথে আমার বিয়ের সব রীতিনীতি মেনে অনেক ধুমধাম করে হয়। বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সবুজের সাথে মাসির বিদায় নিয়ে গ্রামে চলে আসি। মাসি আমাকে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু বিয়ের প্রথম রাতে ঘুমিয়ে পড়ার জন্য সবুজ আমার উপর অনেক রেগে গেছিল। সে সারাদিন আমার সাথে কথা বলেনি। আমি সারাদিন ওর পেছন পেছন ঘুরতে থাকি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। সবুজ ছাদে গিয়ে বসে রইল, আর তাই গ্রামের মেয়েদের ছাদে যাওয়া বারণ। তাই আমি ওর পেছন পেছন ছাদে যেতে পারিনি। ও রাতের বেলা ঘরে আসে, তখন আমি কেঁদে কেঁদে চোখ বড় করে ফেলেছি। ও আমার পাশে এসে বসে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও। মাথা গরম হয়ে গেছিল। কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমন করে ঘুমালে যে তোমাকে আমি কতবার ডাকলাম কিন্তু তুমি উঠলে না, তাই আমি রেগে গেছিলাম। আমি জানতাম যে দোষটা আমারই, তাই আমি সবুজের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর ওকে কথা দিলাম এরপর থেকে এমনটা আর কোনোদিন হবে না। খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে থাকে। আমি ভাবি সবুজ সারাদিন এত রেগেছিল, এখন হঠাৎ ওর আচরণ এমন পরিবর্তন হয়ে গেল কি করে। আবার মিষ্টি পান বের করে। ও আজ আবার পান বের করে আমাকে খাওয়ায় আর বলে, পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যায়, তোমার সুন্দর ঠোঁটটা আরো সুন্দর হয়ে ওঠে। এমন মিষ্টি করে ও কথাটা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যাই। সবুজ আমার হাতটা ধরে কিছু একটা বলছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরে আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাই। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি দুপুর 12টা বেজেছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার মনে হলো সবুজ নিশ্চয়ই আজ আবার অনেক রেগে গেছে, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুম কি করে আসছে। আমার পোশাকটা সব ভিজে গেছিল, আমার শীত করছিল। আমি গোসল করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সবুজ আমার মাসিকে বলছে, তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? এর তো ঘুম থেকে ওঠার কোনো সময়ের ঠিক নেই। এর সাথে আমি সারা জীবন কি করে পার করব? এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকাল বেলা উঠে বাড়ির কাজকর্ম করতে হয়। তুমি 7 সকালে উঠে বাড়ির সব কাজ করছো আর উনি মহারানীর মতন ঘুমোচ্ছেন। এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমার ভাইয়ের মেয়েকে এই বাড়িতে রাখব না। এসব কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই। আমি ভাবিনি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে। আমার আর দাঁড়িয়ে এর পরের কথাগুলো শোনার মতন সাহস হলো না। আমি রান্নাঘরে চলে গেলাম। মাসি সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। রান্নাঘরটা সব পরিষ্কার ছিল, আর দুপুরের খাবারটাও বানানো হয়ে গেছিল। আমি সবুজের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি। আমার নিজের উপর অনেক রাগ হয়। কে জানে আমার কি হয়েছে। আমি সব ঘর ঘুরে দেখি বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে। তাই হয়তো সবুজ আজ একটু বেশি রেগে গেছে। সবুজ ছাদে চলে যায়, কারণ সে জানত আমি তার পেছন পেছন ছাদে যেতে পারবো না। আমি সারাদিন অনেক কান্নাকাটি করি। যে সুখের জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছি,
আজ আমি সেটা পেয়েছি, কিন্তু নিজের দোষে সেটাকে হারাচ্ছি। না, আমি সবুজের কাছাকাছি আসতে পেরেছি না, ওর মন জয় করতে পেরেছি। আজ ওর কথা শুনে আমি ভালো করেই বুঝতে পেরেছি যে আমি আর বুঝাতে পেরেছি যে কোনো ভুল করলে ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে। গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল। মা বলছিল ৬-৭ মাসের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে। বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের ৭ দিনের জন্য তাদের বাপের বাড়ি গিয়ে থাকতে হয়। কিন্তু আমি যেতে চাইছিলাম না, কারণ সবুজ আমার উপর এমনিতেই রেগেছিল। তার উপর যদি আমি বাপের বাড়ি চলে যাই, তাহলে ও হয়তো আর কোনো দিন আমার সাথে কথা বলবে না। রাতের বেলা সবুজ ঘরে আসে। আমিও অবাক হয়ে ঘরে আসি। আমিও চুপ হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল। আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে, তোমার মা কেন ফোন করেছিল? আমি সব কথা ওকে বলি। ও বলে, ভালো কথা, তুমি চলে যাও, না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতে দিচ্ছি না। কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে। আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতে বাড়িতে ফিরব। তুমি 1 সপ্তাহ ওখানে পার করে এসো, আর মাকেও তোমার সাথে নিয়ে যাও। আমার সবুজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার সাহস হচ্ছিল না ওকে না বলার। তাই আমি রাজি হয়ে গেলাম। ও আবার মিষ্টি পান বের করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে, তুমি এটা আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। এটা শহর থেকে আনা খুব ভালো পান, এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তোমাকে খুব সুন্দর দেখাবে। সবুজের এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয়। ও বাইরে যতটা কঠিন, ভেতরে ততটাই নরম। ও ভালোবাসতে জানে, আর ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার ভুলের জন্যই ও রেগে যায়। সবুজ বলে, আমি মাকে বলে এসেছি যে তুমি কাল তোমার গ্রামে যাবে। ততক্ষণ তুমি আমার জন্য গ্রামে যাবে, ততক্ষণ অপেক্ষা করো। সবুজের কথা শুনে আমি একটু হাসলাম। মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমোব না, এখানে বসে ওর জন্য অপেক্ষা করব। মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই। আমি তাড়াতাড়ি আমার পোশাকটা পরে নিলাম। আয়নাতে আমার চুল দেখে আমি অবাক হলাম, ঠিক বলছিল, আমার ঠোঁটটা সব লাল হয়ে গেছে। আমি বিছানায় বসে সবুজের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু সবুজের ফিরে আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 10টায় যখন আমি চোখ খুললাম, তখন সবুজ কাজে বেরিয়ে গেছে। ও অনেক ভোরবেলা বেরিয়ে যেত, কারণ শহরে পৌঁছতে 2 ঘন্টার সময় পার হয়ে যেত। আমার খুব কান্না পাচ্ছিল। আমার বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো আমি সবুজের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারিনি। ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি না আমার পোশাকগুলো এত ভিজে গেল কি করে। আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম মাসি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। মাসি আমাকে দেখে বলে, সবুজ তো বেরিয়ে গেছে, এখন আমাদেরকে গ্রামের জন্য রওনা দিতে হবে। আমি মাসির সাথে গ্রামে রওনা দিলাম, কিন্তু আমার মনটা সবুজের সাথে শহরে চলে গেছিল। আবার আমার ওর সাথে 7 দিন পরে দেখা হবে। আমার বাড়ির লোকেরা আমাকে দেখে অনেক খুশি হয়। সব থেকে বেশি খুশি হয় আমার ছোট বোন। সারা গ্রাম জেনে গেছিল যে আমি বাড়িতে এসেছি, তাই গ্রামের মহিলারা এক হয়ে আমাকে দেখতে আসে। আমাদের এক প্রতিবেশীর মেয়ে আনিতার বিয়ে ছিল। সে আমার অনেক ভালো বান্ধবী ছিল, আর গ্রামে এসে আমি তার বিয়েতে অনেক আনন্দ করি। গ্রামে এসে আমি তার বিয়েতে যাওয়ার সুযোগ পেয়ে যাই। গ্রামে অনেক আনন্দ হচ্ছিল, কিন্তু আমার মনটা খারাপ ছিল। আমার সবুজের কথা বারবার মনে পড়ছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, যবে থেকে আমি মায়ের কাছে এসেছি তবে থেকে আমার একেবারে ঘুম আসছে না। আর সবুজের বাড়িতে আমার রোজ রাতে ঘুম চলে আসতো। আমি জেগে থাকার অনেক চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। হয়তো আমার সবুজের জন্য মন খারাপ হচ্ছে, তাই আমি এখানে ঘুমোতে পারছি না। হলুদ মেহেদি পরানোর দিন আমাদের পাড়ার মাসির ছেলে ফিরোজ শহর থেকে আসে ছেলে ফিরোজ বোনের বিয়ে দেখতে। সে ছোটবেলা থেকেই এই গ্রামে যাতায়াত করত। সে আমাকে দেখে আমার পিছন পিছন ঘুরতে থাকে। তার চোখ সব সময় আমার উপরে ছিল, এটা মনে হয় আমার মাসিও লক্ষ্য করেছিল। আমার অনেক ভয় পাচ্ছিল। এমনিতেই এখন সবুজ আর আমার সম্পর্ক ভালো নয়, তার উপর যদি মাসি এসব দেখে তাহলে আমার আর ওই বাড়িতে জায়গা হবে না। তাই আমি বিয়ে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসছিলাম। কিন্তু ফিরোজ আমার পিছনে আর রাস্তায় আমাকে থামিয়ে বলে সে আমাকে ভালোবাসে। আমি যদি চাই তাহলে সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি রেগে গিয়ে তাকে বলি,
আমার বিয়ে হয়ে গেছে। এরপর থেকে সে যেন এরকম কথা আর না বলে। আমার কথা শুনে ফিরোজ বলে, শহরে আমার অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমি তোমাকে অনেক সুখে রাখব। তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো। আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। আমি কি আর জানতাম যে তোমার 16 বছর বয়সেই বিয়ে হয়ে যাবে। আমি তাকে বলি, সে আজ যা বলেছে আমি শুনেছি, কিন্তু এরপর যেন সে এরকম কথা মুখে না আনে, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আর তার একটা ভুলের জন্য আমার বদনাম হয়ে যেতে পারে। ফিরোজ তখন ফিরে যায়, কিন্তু আমার পক্ষে আনিতার বিয়েতে থাকা মুশকিল হয়ে পড়েছিল। ফিরোজ অনেক জেদ ধরেছিল, লুকিয়ে লুকিয়ে তার ফোনে আমার ছবি তুলছিল। যেমন তেমন ভাবে একটা সপ্তাহ কাটিয়ে আমি মাসির সাথে আমার শ্বশুরবাড়ি ফিরে আসি। সবুজ মনে হয় আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসেছে। আমরা দুপুরে বাড়িতে গিয়ে পৌঁছই, তখন সবুজ বাড়িতেই ছিল। সবুজকে দেখে আমি অনেক খুশি হই। আমি নিজের জিনিসপত্র রাখতে নিজের ঘরে যাই, আর সবুজ তার মায়ের সাথে কথা বলতে তার ঘরে যায়। আমিও ভাবলাম কিছুক্ষণ মাসি আর সবুজের সাথে বসে গল্প করে আসি, তারপর বাড়ির কাজ কর্ম করব। তাই আমি ঘরে জিনিসপত্র রেখে মাসির ঘরের দিকে যাই। মাসির ঘরের বাইরে থেকে তার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয়, আমার নিজের মাসি। মাসি সবুজকে বলছিল, আমি তোকে বলে গেছিলাম আমি ফিরে আসার আগে ছাড়াছাড়ির কাগজপত্র তৈরি করে রাখতে, কিন্তু তোর কোনো খেয়াল নেই। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে হলো। বন্ধুরা, গল্পটি ভালো হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি নিজের চোখে দেখেছি তোর বউ কত ভুল কাজ করে, কিন্তু তুই দেখেও না দেখার ভান করিস। সবুজ বলে, মা, আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। ও আমার স্ত্রী, আর আমি ওকে অনেক ভালোবাসি। ও হাজারটা ভুল করলেও আমি ওকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। সবুজ আমাকে ভালোবাসার কথা বলতে থাকে, আর মাসি আমার নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। মাসি আমাকে কত ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছে, সে কেন আমার ছাড়াছাড়ি করাতে চাইবে? আর সবুজ, যাকে আমার অনেক কঠিন মনে হয়েছিল, সে বলছে সে আমাকে ভালোবাসে, আর আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে। আমার মনটা অনেক অস্থির হয়ে ওঠে। রাতে যখন সবুজ আমার ঘরে আসে তখন আমার পান খেতে একদম ইচ্ছে করছিল না। আমি পানটা ওর হাত থেকে নিয়ে নিলাম। যখন মাসি ওকে কিছু কাজের জন্য ডাকে, আমি তখন ঘরের বাইরে বেরিয়ে যাই। আমি পানটা একটা কোণায় লুকিয়ে ফেলি। আমার তখনও ঘুম পায়নি, তাই আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। যখন সবুজ ঘরে আসে তখন আমি যা সব দেখলাম তা আমার কাছে অবিশ্বাস্য। সবুজ একটা কলসির জল আমার শরীরে ঢেলে দেয়, কিন্তু জাল আমার শরীরে পড়ছে, আমি চোখ খুললাম না। আজ আমি সব ব্যাপারটা বুঝতে চাই। সবুজ কারুর একটা নাম ধরে ডাকে আর তাকে বলে, ভেতরে এসো। ও অজ্ঞান হয়ে গেছে। তারপরে একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢোকে আর এসে আমার খাটের সবুজের পাশে বসে। তারপরে ওরা দুইজন খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। আমি আর মেনে নিতে পারছিলাম না। আমার শরীরটা ভিজে গেছিল আর আমি ঠান্ডায় কাঁপছিলাম। আমি উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে দুইজনে ভয়ে ভয়ে চোখে আমার দিকে তাকায়। আমি সবুজের দিকে তাকাই। তখন আমার এত রাগ হচ্ছিল যে আমার প্রাণ থেকে সব ভয় দূর হয়ে গেছিল। আমি সবুজকে বলি, আমাকে সত্যি কথা বলো, এই মেয়েটা কে? আর পানি কি এমন মেশানো থাকতো যার জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম? তুমি কেন করলে এটা আমার সাথে? আমাকে কেন ঠকালে? আমি একের পর এক প্রশ্ন করতে থাকি। আমার মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যায়। সবুজ মাথা নিচু করে বলে, এই মেয়েটা আমার স্ত্রী। তোমাকে বিয়ে করার 2 দিন আগে আমি ওকে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছি। আমি কখনো তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সবুজ বলে, তোমার সাথে বিয়ে আটকাতে আমি 2 দিন আগে শরীফাকে বিয়ে করে আনি, যাতে মা বাধ্য হয় তোমার সাথে আমার বিয়ে ভেঙে দেই। কিন্তু মা আমার কথা শোনে না। মা আমার উপর অনেক বল দেয় আর বলে শরীফাকে ছেড়ে দিয়ে দিতে। সবুজ শরীফাকে ছাদের ঘরে রেখে দেয়,
কারণ সে জানতো গ্রামের মেয়েরা ছাদে যায় না। তাই সে জানতো আমি কখনো ছাদে যাব না। ও ইচ্ছে করে পানে ঘুমের ওষুধ মিশিয়ে দিত যাতে আমি ঘুমিয়ে পড়ি, আর ও আমারই ঘরে শরীফার সাথে সময় কাটাতে পারে। শরীফা শহরে নাটক করত, তাই মায়ের মনে হতো ওর আচরণ, তাই মা বারবার আমাকে বলতো ওকে ছেড়ে দিতে। কিন্তু শরীফা আমার প্রথম আর শেষ ভালোবাসা। মা আমাকে নিজে এই পৃথিবী থেকে চলে যাওয়ার ভয় দেখিয়েছিল, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সবুজ শরীফাকে ছাড়া থাকতে পারবে না। ও আমাকে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে আমার বলার মতন কিছুই ছিল না। আমি বুঝতে পারি যে সেই দিন দুপুরে মাসি সবুজ আর শরীফার ছাড়াছাড়ির কথা বলছিল, যার আমি অন্য মনে করেছিলাম। আমার এই অবস্থার জন্য সবুজ একা দায়ী নয়, আমার মাসিও দায়ী। মাসি সব জানত যে তার ছেলে অন্য কাউকে ভালোবাসে আর তাকে সে বিয়েও করে ফেলেছে। তারপরেও সে তার সাথে আমার বিয়ে দেয়। কিন্তু আমি এই কথা শোনার পরে একটা লোকের সাথে সারা জীবন পার করতে পারবো না যে অন্য কাউকে ভালোবাসে, আর যার জন্য সে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে পিছপা হয় না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, আর জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাসিকে সালাম করে নিজের গ্রামের দিকে রওনা দিলাম। মাসি আমাকে অনেক আটকানোর চেষ্টা করে। মাসি বলে যে সবুজ শরীফাকে ছেড়ে দেবে আর পুরোপুরিভাবে তোমার হয়ে যাবে সবুজ। কিন্তু আমি এমন একটা মানুষের সাথে থাকতে পারবো না যে আমাকে ভালোবাসা দিতে পারবে না। আমি মা বাবাকে বলে সবুজের থেকে ছাড়াছাড়ি নিয়ে নিলাম। আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে। তারা কখনোই চায় না আমি এমন একটা লোকের সাথে সংসার করি। পাড়ার মাসির থেকে ফিরোজ খবর পায় যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই সে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ির লোকেদের আমার বাড়িতে পাঠায়। কিন্তু আমি তাদেরকে বলে দিই আমি এখন বিয়ে করতে চাই না। আমি এখন আরও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। সব বৈবাহিক সম্পর্ক যে সফল হবে তার কোনো মানে নেই, কিন্তু কারোর বিয়ে অসফল হওয়া মানে এই নয় যে সেই মানুষটাও অসফল হবে। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি জীবনে সফলতা পাই, পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর জেলায় আমার গ্রামের মুখ উজ্জ্বল করি। আমি আমার সব বোনেদের আর মেয়েদের বলছি, তারা যদি বৈবাহিক জীবনে সফলতা অর্জন করতে না পারি তাহলে সেটা ভুলে গিয়ে তাদের অন্য রাস্তা বেছে নেওয়া উচিত। এমন একটা রাস্তা বেছে নেওয়া উচিত যেখানে তারা সফলতা পাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমাদের গল্পটা আপনাদের ভালো মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।